সো আজকে আমরা পড়তে চলেছি সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, যেটা লিখেছিলেন মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই মূলত আফটার পাবলিশিং লিরিক্যাল ব্যালেডস, যেটা হচ্ছে মূলত একটা, তো আফটার পাবলিশিং লিরিক্যাল ব্যালেডস যেটা পাবলিশ হয়েছিল 1798-এ। এই 1798 ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? এটাকেই, এই 1798টাকে আমরা বলি দ্য স্টার্টিং অফ দ্য রোমান্টিক এরা। 1798 সালকে আমরা বলি দ্য স্টার্টিং অফ দ্য রোমান্টিক এরা। এবার এই 1798টা কেন? কারণ এই যে লিরিক্যাল ব্যালেডস, এটা দুজন মিলে লিখেছিলেন। এখানে দুজনের কন্ট্রিবিউশন আছে যদি আমরা দেখি ভালো করে। তো একজন হচ্ছে গিয়ে যার কবিতা আমরা পড়তে চলেছি, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকজন হচ্ছেন তারই খুব ক্লোজ ফ্রেন্ড এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজ। এস.টি. কোলরিজ এই দুজনের একসাথে তারা একটা মানে সিকোয়েন্স অফ পোয়েমস তারা পাবলিশ করেন 1798-এ। এটাকে আমরা বলছি লিরিক্যাল ব্যালেডস। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডস এর মধ্যে যে কবিতাটা পড়ে, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কবিতা আছে, তার নাম হচ্ছে গিয়ে ট্রিনটন অ্যাবি, যার পুরো নাম হচ্ছে গিয়ে যে লাইন কম্পোজড ফিউ মাইলস অ্যাবভ ট্রিনটন অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ রিভার ওয়াই, হ্যাঁ, জুলাই 13 ডিউরিং আ ট্যুর জুলাই 13, 1798। ওখানে অলরেডি বলা আছে, মেনশন করা আছে যে 1798-এ কবিতাটি তিনি লিখেছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে এর ঠিক 2 বছর পর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরো কয়েকটা 5টা সিকোয়েন্সের একটা পোয়েম লিখেন। 5টা পোয়েমকে একটা একত্রে পোয়েম করেন। একে আমরা বলছি লুসি পোয়েমস। একে আমরা বলছি লুসি পোয়েমস। সালটা হচ্ছে 1800 থেকে 1801। এবার এই 1800 সাল বা 1801 সাল যেটা আছে, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একাকিত্বভাবে 5টা পোয়েম কম্পোজ করেন, যেটাকে আমরা বলছি লুসি পোয়েমস। এবার এখানে এই লুসিটা এখানে অনেক কেউ হতে পারে। লুসি, আমরা যদি ইতিহাসের ক্ষেত্রে চলে যাই তো সেটা মানে বড় একটু মজা কি হবে, যে ইতিহাসে যদি যায় তাহলে ইথিওপিয়ায় একবার একটা বাচ্চা মেয়ের নাম কঙ্কাল পাওয়া গেছিল, যাকে বলছে লুসি। তো ওই লুসি তো এখানে হবে না। এখানে যেহেতু রোম্যান্টিসিজম চলে আসছে অলরেডি 1798-এর পরেই 1800, তো সেক্ষেত্রে আমাদের কি আসছে, যে লুসির ক্ষেত্রে আমরা আসছি 2টা সেগমেন্টে। তা ফার্স্ট অফ অল ইট উড বি নেচার। হয়তো এটা নেচার বা প্রকৃতির উপর বেস করে লেখা, প্রকৃতিকে আমরা এখানে বলছি। এটা যত আমরা কবিতা পড়বো ফার্স্ট অফ অল আমরা নেচার পাবো। ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি নেচারে বা বিউটিয়াস ফর্ম অফ নেচার যেটা হয়। সেকেন্ডে আমরা পেতে পারি এটাকে মাদারল্যান্ড হিসাবে, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মাদারল্যান্ড কি ইংল্যান্ড। আর থার্ড আমরা যদি পাই তার হচ্ছে তার সিস্টার ডরোথি। 3টা আমরা পেতে পারি। লুসি যে কোনো কিছু হতে পারে। লুসি ইজ প্রেজেন্টেড অ্যাজ এভরিথিং। যে কোনো কিছু ক্ষেত্রে লুসি হতে পারে, কিন্তু কবিতা দিয়ে আমাদের বুঝতে হবে। সো আজকে আমাদের যে আমরা কবিতাটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে সি ডুয়েলস অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, যেটা হচ্ছে কি লুসি পোয়েমের 2 নম্বর কবিতা। লুসি পোয়েমে 5টা পোয়েম আছে, 1, 2, 3, 4, 5। আমাদের 2 নম্বর কবিতাটা আজকে আমরা করবো, সেটা হচ্ছে যে সি ডুয়েলস অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, যেটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির একটা মানে সিলেবাসের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে আমরা গোটা পোয়েমটা পড়বো এবং তার সাথে জানতে চেষ্টা করব যে লুসিটা আসলে কে, সেটা নেচার, সেটা তার মাদারল্যান্ড, নাকি তার সিস্টার ডরোথি। এবার ডরোথির ব্যাপারে একটু বলি। ওয়ার্ডসওয়ার্থের বোন ছিলেন হচ্ছে ডরোথি। এবার ডিউরিং মানে কি বলবো, একটা সালটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটা টাইমে ডরোথি প্রচন্ড অসুস্থ হয় এবং তারপরে ডরোথি সিজড হয়ে যায়, টু বি সিজড মানে মারা যান ডরোথি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের প্রতি এত ভালোবাসা ছিল যে তাকে কল্পনা করেই তিনি অনেক কবিতা লিখে গেছেন।
যেটা আমাদের সামনে লুসি পোয়েম হিসেবে উপস্থাপিত হয়েছে কিনা সেটা আমরা কবিতার পরে জানবো, বিকজ লিটারেচার হ্যাজ নো বাউন্ড, কোনো বাউন্ডারি নাই। তো এবার দেখা যাক কি হয়। সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজে কবি বলছেন যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নেচার শুধু নাকি চাইল্ড অফ নেচার, সেটাও একটা ব্যাপার আছে। তো বলছেন সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ। বলছে আনট্রডেন ওয়েজ, আনট্রডেন কথাটার মিনিং হচ্ছে যেখানে গমন করা দুর্গম, অর্থাৎ দুর্গম। এটার মিনিং হচ্ছে কি দুর্গম, যেখানে গমন করা কঠিন। She dwelt among the untrodden ways beside the springs of Dove. Springs মানে আমরা জানি ঝর্ণা বা উৎসস্থল যাকে আমরা বলছি। অফ ডাভ, ডাভ হচ্ছে একটা নদীর নাম। ডাভ মানে আমরা জানি ঘুঘু পাখি, কিন্তু না, ডাভ মানে এখানে একটা রিভার যেটা ইংল্যান্ডে রয়েছে। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ মানে বলছেন সে ঘুরে বেড়াতো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লুসি, কিন্তু লুসি ইজ প্রেজেন্টেড অ্যাজ আ ফেমিনাইন ফিগার, মানে এটা সবসময় একটা ফেমিনাইন ফিগারকে রিপ্রেজেন্ট করতে। সেটার জন্য কিন্তু আমরা ডরোথিকে আসছি, ওই জন্য কিন্তু আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছি না, কারণ কবিতার প্রথমেই বলা হয়েছে সি, আর এটা লুসি পোয়েমের অন্তর্গত। আচ্ছা, তো বলছে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, সে সেই সমস্ত পথে বিচরণ করে যেখানে কেউ সহজে যেতে পারে না, দুর্গম। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, এখন ইন্ট্রোডাকশন দিচ্ছেন যে সেই জায়গাটা কোথায় রয়েছে, আশেপাশে প্রাকৃতিক পরিবেশ কেমন। বলছে ডাভ নদীর উৎসস্থলের আশেপাশে যে জায়গাটা দুর্গম, একটা যদি আমরা মনের মধ্যে একটা সিনারিও ইমাজিন করি, ইফ ইউ ইমাজিন আ সিনারিও ইন আওয়ার মাইন্ড, উই ক্যান ইজিলি ভিজুয়ালাইজ দ্য নেচার around of the place. So basically যদি আমরা দেখি যে স্প্রিংস অফ ডাভ, তাহলে ঝর্ণা পড়ছে বা উৎসস্থল, প্রচন্ড পাহাড়ের উপর জায়গা, একটা দুর্গম জায়গাতে লুসি থাকে। আ মেড, এখানে মেড কথাটির অর্থ হচ্ছে অবিবাহিতা বা কুমারী যাকে আমরা বলি। আ মেড whom there were none to praise, বলছে একটা অবিবাহিতা মহিলা যাকে প্রশংসা করবার জন্য কেউ নেই। বিকজ she dwelt among the untrodden ways, তিনি এমন জায়গায় বসবাস করে, এমন জায়গায় বিচরণ করে, এমন জায়গায় থাকে যেখানে লোকে যেতে পারে না। ফলে কি সে একাকিত্বের মধ্যে থাকছে। ঠিক আছে, এটাকে যদি আমরা এবার কম্পেয়ার করি, ডরোথি যখন মারা যায়, খ্রিস্টানিটিতে একটা জিনিস আছে যে কবর দেওয়া বা বাড়ি করা, যাকে আমরা বলছি সিমেট্রিতে বাড়ি করে। তো ডরোথি যখন বাড়ি করা হয়, ডরোথিকে মনে রাখতে হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু তার সাথে মানে একসাথে কবরে যায়নি। ডরোথি যখন কবরে যায় তখন ওই জায়গাটা এমন জায়গা যেখানে কিন্তু কেউ বিচরণ করতে পারে না, মানুষ একাই মারা যায়, একাই জন্মায়, ওখানে কেউ বিচরণ করতে পারে না। সেখানে আমরা একটা কানেকশন যদিও খুঁজতে পারছি, কিন্তু খুব উইক কানেকশন এটা, কিন্তু তবুও একটা লজিক আছে যে ডরোথি যখন মারা যায় সে কোথায় চলে যায়। তাদের তো আর মানে রিবার্থের কনসেপ্ট হিন্দুইজমের মতো, ইসলাম বা খ্রিস্টানিটিতে রিবার্থের কনসেপ্ট আছে না, তারা কি তাদের হেভেন আর হেলের কনসেপ্ট আছে। এবার কথাটা হচ্ছে যে ডরোথি এমন জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে, অর্থাৎ মেবি হেভেন, ইট উড বি হেভেন অবভিয়াসলি উই ক্যান টেক ইট পজিটিভলি। যদি আমরা বলি যে ডরোথি এমন জায়গায় বিচরণ করছে যেখানে দুর্গম, ঝর্ণা পড়ছে, এটা তো আর তাহলে অবভিয়াসলি হেল হবে না। নেচারের যখন এত বিউটি, ইট উড বি হেভেন, হেভেন হতে পারে। তো বলছে ডরোথি এমন জায়গায় বিচরণ করছে যেখানে মানুষ সহজে যেতে পারে না। কি করে, কেন যেতে পারে না? কারণ ডরোথি আর নাই, শি ইজ নো মোর, নাও শি ইজ ডুইং আনট্রডেন ওয়েজ, ইন আনট্রডেন ওয়ে ওয়্যার নো ম্যান ক্যান গো, কেউ যেতে পারে না। তো বলছে আ মেড who had none to praise, মেড কেন বলছে? কারণ ডরোথির কিন্তু যখন মারা যায়, ডরোথি খুব কম বয়সে মারা যায় এবং তার কিন্তু বিয়ে হয়নি। আ মেড whom there are none to praise, এবং সেখানে সে একাই থাকে যেখানে তাকে প্রশংসা করার জন্য কেউ নাই। ডরোথি যখন বেঁচে ছিল তাকে হয়তো প্রশংসা করার জন্য অনেক লোক ছিল, কিন্তু ডরোথি যখন মারা যায় তার কথা কেউ শুনতেও পাবে না, তাকেও কেউ দেখতে পাবে না, সে কি বলতে চাইছে সেটাও কেউ শুনবে না। and very few to love, এবং সে এমন জায়গায় চলে গেছে কিংবা এমন জায়গায় সে থাকে যদি আমরা বলি যেখানে তাকে ভালোবাসার জন্য কেউ নাই, কারণ মৃত্যুর পর ভালোবাসার আর কোনো মিনিং হয় না। এটাই কবি বলতে চেয়েছেন। এখানে যে ডাভ নদীর আমরা উল্লেখ পাই, এটাকে আমরা বলতে পারি দ্য সিম্বল অফ বিউটি, কারণ একটা স্প্রিং, ঝর্ণা আমাদের মনের মধ্যেই কেমন একটা উৎফুল্লতা আনে। তো সেটার জন্য যদি আমরা বলি এটা একটা। তো এবার যদি আমরা বলি পরের স্ট্যান্ডাতে আমরা যাই, এখানে আমরা পাবো
যে ডেসক্রিপশন অফ লুসিস ক্যারেক্টার, এই সেকেন্ড স্ট্যান্ডাটাকে আমরা বলছি ডেসক্রিপশন অফ লুসিস ক্যারেক্টার। এরকম তাকে কম্পেয়ার করা হয়েছে, হিয়ার শি ইজ কম্পেয়ার্ড উইথ সামথিং অর সামওয়ান এলস। বলছে আ ভায়োলেট বাই আ মজি স্টোন, মজি মিন্স শ্যাওলা পড়া, অবহেলিত, যেখানে কেউ দেখতে যায় না। অবহেলিত কেন? বিকজ শি ইজ নো মোর, ডরথি আর নেই, অবহেলা, তার দেহ মাটিতে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, কখন পোকামাকড় ছিঁড়ে খাচ্ছে কেউ জানে না, অবহেলা। A violet by a mosey stone, সে হয়তো একটা ভায়োলেট ফুলের মতো, ভায়োলেট ফুল a kind of flower যেটা খুব কম স্বল্প সময়ের জন্য, যেমন শিউলি আমাদের এখানকার, এরকম একটা ভায়োলেট খুব সুন্দর সুগন্ধিযুক্ত ফুল যেটা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ফোটে কিন্তু খুব কম সময় ওটা লাস্টিং করে। বলছে সে হয়তো একটা ভায়োলেট ফুলের মতো যে একটা শ্যাওলা যুক্ত পাথরের পাশে খুব ধীরে ধীরে বড় হচ্ছে। হাফ হিডেন ফ্রম দ্য আই, যেটা মানুষের লোক থেকে অর্ধ লুকায়িত, মানে মানুষের চোখ সম্পূর্ণ তাকে দেখতে পারে না। ফেয়ার অ্যাজ এ স্টার, সে হচ্ছে গিয়ে সেই রাতের তারার মতো উজ্জ্বল সুন্দর। when only one is shining in the sky, সে তখনই সুন্দর যখন সে একা রাত্রেবেলা চকমক করছে। এখানে আমরা সবচেয়ে উজ্জ্বল তারা আমরা জানি ধ্রুব তারা, কিন্তু একটা তারা যেটা এভার লাস্টিং করে সেটা আমরা জানি সুখ তারা বা সন্ধ্যা তারা, যেটা সকালবেলাও থাকে দিনের বেলাও থাকে। তো এখানে যদি বলা হয় যে একটা তারা যখন সব সময় কখন থাকে, সেটাই যদি আমরা বলি সেটা এখানে সুখ তারা বা সন্ধ্যা তারার কথা বলা হয়েছে। এবং ওয়ার্ডসওয়ার্থ লুসিকে মূলত কম্পেয়ার করেছেন সেই ভায়োলেট ফ্লাওয়ারের সাথে, যেটা খুব কম সময় বাঁচে। কম সময় কেন বাঁচে? অবভিয়াসলি বললাম তার সিস্টার ডরথি মারা গেছে, সে খুব অল্প সময়ের জন্য লাস্টিং করেছিল। এটা একটা হতে পারে। আমি এখন জাস্ট বলছি, পরে ডিসাইড করা যাবে যে আদৌ লুসি ডরথি নাকি নেচার নাকি তার মাদারল্যান্ড। এখন জাস্ট কম্পারেটিভিলিটি আমরা খুঁজছি। ফেয়ার এজ এ স্টার, স্টার কি আমাদের একটা ছোটবেলাতে আমরা সবাই জানতাম, মূলত ইংলিশ পোয়েমস গুলাতে আমরা যত পড়েছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে স্টার গুলো কি বলে যে মানুষ মারা গেলে নাকি স্টার হয়ে যাবে এবং সেখান থেকে সে সব সময় দেখতে থাকবে। এটা বুদ্ধিজম বলবো না, ঠিক খ্রিস্টানিটিতে বাচ্চা কাচ্চারা বিশ্বাস করে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফেয়ার এজ এ স্টার, সে সবসময় বিদ্যমান আকাশে এবং সে সবসময় দেখছে এবং সে সবসময় আকাশের মধ্যে বিদ্যমান রয়েছে এবং সে সবসময় সুন্দর ছিল, তার সৌন্দর্য কোনোদিনও মলিন হবে না। এটা আমরা পেলাম একটা। সি লিভড আননোন, সে যখন বাঁচতো সে খুব অজানা, আননোন, তাকে খুব একটা কেউ চিনতো না। and few could know when Lucy ceased to be, সে সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াতো, সে খুব মানে কি বলবো যে একা থাকতো। লোনলিনেস, এখানে আননোন মিন্স এখানে লোনলিনেস এর কথা বলছি আমরা। and few could know when Lucy ceased to be, ceased to be কথার মিনিং হচ্ছে মারা যাওয়া, এবং খুব অল্প জনই জানতে পারলো যখন লুসি মারা গেল, কারণ লুসি খুব একটা লোকের সাথে মিশতো না। ওখানে বলছে যে অলরেডি মারা গেছে, ডরথিও মারা যায়। আরেকটা আমরা তিনটে আমরা পেলাম, তিনটা আমরা মিল পেলাম যে কেন আমরা বলছি। আচ্ছা, বলছে বাট সি ইজ ইন আর গ্রেভ, কিন্তু বর্তমানে সে তার কবরে। তাহলে আমরা এখান থেকে একটু শিওর হতে পারছি 90% যে এটা ডরথি। সি ইজ ইন আর গ্রেভ, লুসি গ্রেভ, and oh the difference to me, এবং তার যে মারা যাওয়ার ফলে আমার মনে কি অবস্থা এটা আমি বাদে কেউ জানে না। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ তার মারা যাওয়া কেন তার সাথে, কারণ তিনি অ্যাটাচ ছিলেন, তার লুসির সাথে সে খুব অ্যাটাচ ছিল। অর্থাৎ এখানে তার বোনেরই কথা বলা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে সিস্টার ডরথির কথা বলছে। কিন্তু ফার্স্ট টাইম যেটা আবার আমরা ডাব নদী পেয়েছি, যেটার একটা নেচারের সিম্বল, ওখানেও লুসি বিচরণ করতো। তাহলে লুসির যে ফেয়ার আর ফেয়ারিটি আর ডরথির কিংবা নেচারের যে ফেয়ারিটি, দুটো একসাথে মিক্সড আপ হচ্ছে। তো ওখানে আমরা একটা নেচার পাচ্ছি। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কি পাচ্ছি? ভায়োলেট ফুলের কথা। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা পাচ্ছি ভায়োলেট ফুলের কথা, যেখানে যেটা খুব কম সময়ের জন্য আছে। এখানে আবার আমরা সিস্টার ডরথিকে পাচ্ছি। লাস্টে বলছে সি ইজ ইন হার গ্রেভ, সে বর্তমানে তার কবরে। কে কবরে রয়েছে? লুসি। নেচার তো কবরে যাবে না, মাদারল্যান্ড তো কবরে যাবে না, কবরে একজনই গেছে, সেটা হচ্ছে ডরথি। তো এটাই ছিল সেজুয়াল টক অফ দ্য আনফর্টেন রেস।